আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত ভালোবাসা গল্পের ৩৯ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। হসপিটালের করিডোরে এসে দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ। মেজাজটা ঠান্ডা রাখার পূর্ণ চেষ্টায় আছে। এখানে আসার আগে ধারার চলচল করা মুখটার দিকে তাকিয়েছে শ্রাবণ। না জানি কেন মেয়েটা এত ভয় পেয়ে আছে। একটু কি ভরসা নেই শ্রাবণ শেখ যে কাউকে ঠকাতে পারে না, মিথ্যা বলতে পারে না, তা কি মেয়েটা জানে না? সে এখন এক নারীতে মত্ত হয়ে গেছে, তা কি মেয়েটা বুঝে না? সামিউল শেখের ডাকে হুঁশ ফিরল শ্রাবণের। আবারও বড় বড় করে শ্বাস ফেলে ধপ করে পা ফেলে কেবিনের সামনে এসে দাঁড়ালো। তন্নির পেট ওয়াশ করার কারণে খুব জোর বেঁচে গিয়েছে মেয়েটা। এখন তাকে কেবিনে শিফট করা হয়েছে। জ্ঞান ফিরলেও চোখ বুজে বিশ্রাম নিচ্ছে। সামিউল শেখ শ্রাবণকে কেবিনের দরজার কাছে রেখে দেখা করতে গেল তন্নির বাবার সাথে। কিন্তু দুর্ভাগ্যবশত ভদ্রলোক সামিউল শেখের দিকে ফিরেও তাকালেন না। ঘৃণাভরা দৃষ্টি নিক্ষেপ করে গটগট করে বেরিয়ে পড়লেন হসপিটাল থেকে। তন্নির মা এখনো শহর থেকে ফিরে আসেনি, নইলে ঘৃণাভরা দৃষ্টির সাথে বিষধর সাপের মতো ছুবল মারতেও ভুলতেন না। তন্নির বাবার এমন অবহেলা মোটেই বিরক্ত হলেন না বা কিছু মনে করলেন না সামিউল শেখ। তিনি আবারও কেবিনের কাছে ফিরে এলেন। তবে এসে দেখলেন এখনো শ্রাবণ থমেরে কেবিনের সামনেই দাঁড়িয়ে আছে। কিছু একটা নিয়ে হয়তো গভীর চিন্তা করতে ব্যস্ত। ভদ্রলোক এগিয়ে এলেন, ছেলের কাঁধে হাত রেখে বললেন, কি হয়েছে শ্রাবণ? শ্রাবণের হুঁশ ফিরল, দুদিকে মাথা নাড়ল। সামিউল শেখ ঠোঁট গোল করে শ্বাস ছেড়ে বললেন, যা বাবা, একবার দেখা করে আয় যা। আসার সময় তোকে যে কথাগুলো বলেছি তা মনে রাখিস। এটাই যেন শেষবার হয়, এসব ঝামেলা আর না হওয়াটাই মঙ্গল। শ্রাবণ বুঝদার ভঙ্গিতে মাথা নাড়ালো। বুক ফুলিয়ে শ্বাস নিয়ে কেবিনে ঢুকলো। দুটো নার্স তৎক্ষণাৎ বের হয়ে গেল কেবিন থেকে। সাদা বিছানায় শুয়ে আছে তন্নি, মুখ ফ্যাকাশে, ঠোঁট শুকনো, চোখ দুটো বন্ধ। কিন্তু শ্রাবণ কাছে আসতেই হয়তো শব্দ পেয়ে বা অনুভূতিতে চোখ মেলে তাকালো সে। দুর্বল দৃষ্টিতে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। শ্রাবণ চেয়ার টেনে বসলো, কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ঠান্ডা স্থির কণ্ঠে বলল, কেমন আছো? তন্নি শুকনো ঢুক গেলে বিদ্রুপ করে হাসলো। তারপর বলল, বেইমানের মুখে এসব মানায় না শ্রাবণ শেখ। ভ্রু উঁচিয়ে শ্রাবণের ঠোঁট বাঁকালো। শ্রাবণ ভাই থেকে শ্রাবণ শেখ ডাক নেমে এসেছে, ভালোই হলো, কাজটা সহজ হবে। শ্রাবণ এবার একটু সময় নিয়ে বলল, জীবনটা সিনেমা নয়, আর আমার জানা মতে তোমার সাথে আমি কোনো বেইমানি করিনি। হয়তো তোমার নিজের ভাগ্যই তোমাকে ঠকিয়েছে। যাকগে, আমি এসব কথা বলে সময় নষ্ট করব না। এখানে কোনো সহানুভূতি দেখাতে আমি আসিনি। তিক্ত হলেও সত্য, আমার নিজের জীবনের জন্য কোনো ক্ষতি না হয় সেটা নিশ্চিত করতে এসেছি। তোমার মা খুব একটা ভালো মানুষ না। তোমার খুশির জন্য সে আমার ক্ষতিও করতে পারে, সেটাতে আমার সমস্যা নেই। কিন্তু ভুলেও যেন আমার স্ত্রীকে হাতিয়ার বানানো না হয়। শ্রাবণ থেমে গেল, চোয়াল শক্ত করে কিছুক্ষণ তন্নির দিকে তাকিয়ে রইল। তারপর গলার স্বর নামিয়ে একেবারে নির্দয় অথচ পরিষ্কার ভাষায় বলল, শোনো, আমি যদি চাইতাম তবে আজ সহানুভূতির খাতিরে তোমার জীবনে এসে হাজার প্রতিশ্রুতি দিয়ে আবারও সব এলোমেলো করতে পারতাম। কিন্তু আমি সেটা করছি না, করবও না। কারণ আমার কাছে ভালোবাসা মানে হলো দায়িত্ব, প্রতিশ্রুতি আর সম্মান। আমি একবার যাকে সংসারের মর্যাদা দিয়েছি তাকে পৃথিবীর সবকিছুর উপরে রাখবো। তন্নির চোখে তখনও হাহাকার, কণ্ঠ ভেঙে যাচ্ছে হৃদয়। সে ভাঙা স্বরে বলল, মানে আপনি আর কোনোদিন আমার হবেন না? শ্রাবণ চোখ নামালো না, ঠান্ডা সুরে উত্তর দিল, না, প্রশ্নই ওঠে না। আমি বিবাহিত, আর আগেও আমি কোনোদিনই তোমার ছিলাম না। এটা ভুল ভেবেছিলে তুমি। যেটা ছিল সেটা ছিল হয়তো তোমার ভুল, মুহূর্তের আবেগ। কিন্তু আমি জানি আমি এখন শুধুই ধারার। তন্নি হাউমাউ করে কাঁদতে শুরু করলো। বিছানার চাদর আঁকড়ে ধরলো সে। শ্রাবণ এবার আরেকটু সরে কঠিন গলায় বলল, আমি এখানে এসেছি তোমায় একটা কথাই মনে করিয়ে দিতে। আমার জীবনে আমার সংসারে ধারার জায়গা কেউ নিতে পারবে না। কেউ যদি চেষ্টা করে আমি সেটা মেনে নেব না। তোমার মা যদি এক চুলো ওকে আঘাত করে তবে সেটা আমার শত্রু বানানোর শামিল হবে। আর বিশ্বাস করো, শ্রাবণ শেখের শত্রু হয়ে টিকে থাকার মতো শক্তি কারো নেই। শ্রাবণের চোখ মুখ ভয়ঙ্কর গম্ভীর। তন্নি ভয়ে কেঁপে উঠল। চোখ মুছতে মুছতে দুর্বল কণ্ঠে বলল, তাহলে আমি কি করব শ্রাবণ ভাই? আমি কাকে নিয়ে বাঁচবো? শ্রাবণ এবার চেয়ার ঠেলে উঠে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে দৃঢ় কণ্ঠে বলল, নিজেকে নিয়ে বাঁচতে শিখো। জীবনটা তোমার, সেটার মূল্য তুমি নিজেই দেবে, অন্য কাউকে ভরসা করে নয়। এটুকু বলে শ্রাবণ গলার স্বর নরম করলো। তারপর নিজের বাবার দেয়া পরামর্শে বলল, তন্নি, তুমি কি জানো আজ তুমি কত বড় একটা ভুল করেছিলে? জীবনটা একবারই পাওয়া যায়। তুমি যদি আজ না বাঁচতে তবে যারা তোমায় ভালোবাসে, তোমার বাবা মা, আত্মীয়রা, তারা সারা জীবন ভেঙে পড়তো। তন্নির চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো। সে মুখ ঘুরিয়ে নিল, কিছু বলল না। শ্রাবণ এবার আরেকটু দৃঢ় স্বরে বলল, তুমি হয়তো ভেবেছো আমাকে না পেলে তোমার বাঁচার মানে নেই। কিন্তু তন্নি শোনো, একজন মানুষ আরেকজনকে ভালোবাসতেই পারে, চাইতেই পারে। কিন্তু তার মানে এই নয় যে পৃথিবী ওই একজন মানুষকে ঘিরেই শেষ হয়ে যাবে। আমি যদি তোমার স্বপ্ন হয়ে থাকি তবে ভাঙা স্বপ্ন নিয়ে তোমাকে নতুন স্বপ্ন গড়তে শিখতে হবে। ভালোবাসা মানেই দাবি নয়, ভালোবাসা মানে ছেড়ে দেওয়ার শক্তি। তন্নির চোখ তুলে তাকালো, দুর্বল কণ্ঠে বলল, আপনি কি একবারও ভাবেননি আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না? শ্রাবণ এবার গভীর শ্বাস নিল। তারপর দৃঢ় স্বরে বলল, না, ভাবিনি। আমার ভাবনা শুরু হয়েছে ধারাতে, শেষও হবে ধারাতে, তাই আমি তার কথা ভাবছি। আর ভেবেই বলছি তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে। প্রথমে কষ্ট হবে, ভীষণ কষ্ট হবে, কিন্তু সময়ের সাথে তুমি নতুন করে স্বপ্ন দেখবে। নতুন মানুষকে পাবে যে তোমায় আমার থেকেও বেশি ভালোবাসবে। তখন বুঝবে আমি না হয় শুধু একটা অধ্যায় ছিলাম তোমার জীবনে। তন্নি কাঁদতে লাগলো। সে হাত বাড়িয়ে ধরতে চাইলো শ্রাবণের হাত, কিন্তু শ্রাবণ হাত সরিয়ে নিল। ঠান্ডা মাথায় বলল, না তন্নি, আমার জায়গা এখানে নয়। আমার জায়গা আমার সংসার, আমার স্ত্রী ধারা। আমি ওর চোখে ভরসা রেখেছি, বিশ্বাস দেখেছি। তাকে কষ্ট দিয়ে আমি কোনোদিন তোমার পাশে দাঁড়াতে পারবো না। এটা আমার দুর্বলতা নয়, এটা আমার শক্তি।
তুমি চাও বা না চাও এটাই সত্যি। শ্রাবণ দাঁড়িয়ে পড়লো, দরজার কাছে গিয়ে একবার ঘুরে তাকিয়ে নরম স্বরে বলল, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তবে আমার সুখটাকে মেনে নাও। আমি শুধু চাই তুমি সুস্থ হয়ে উঠো, জীবনে নতুন করে মানে খুঁজে নাও। তোমার জীবনটা নষ্ট করার অধিকার তোমার নেই তন্নি। বাঁচতে শিখো নিজের জন্য, তোমার পরিবারের জন্য। এটুকু বলে শ্রাবণ কোনো কথা না বলেই বেরিয়ে গেল। কিছু টান খতম হলো। এরপর তন্নি যদি মরেও যায় তবুও কিছু যায় আসবে না তার। শ্রাবণের দায়িত্ব ছিল একটা মানুষকে বোঝানো, তাকে বাস্তবতা বুঝিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখানো। কাজ শেষ তার, আর কিছু করবে না, দেখবে না, বলবেও না। ধারা শ্রাবণের ঘরটা ঘুরে ঘুরে দেখছে, খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলো ঘরের প্রতিটি কোণা। মনে হলো বহু প্রতীক্ষিত কোনো অচেনা অথচ আপন জায়গা পেয়ে গেছে সে। দেয়ালে টাঙানো ছবিগুলো, বুক শেলফে গুছিয়ে রাখা বই, টেবিলের ওপর গুছিয়ে রাখা কাগজপত্র, সবকিছুই তাকে অদ্ভুতভাবে টানতে থাকলো। প্রতিটি জিনিসে শ্রাবণের ছোঁয়া, শ্রাবণের গন্ধ লেগে আছে। এরপর আলমারির সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ধারা। বুকের ভেতরটা ধরপড় করছে। ধীরে ধীরে আলমারির দরজা খুললো। ভেতর থেকে পরিচিত গন্ধ ভেসে এলো। পৌরুষালীর তীব্র অথচ অদ্ভুতভাবে আশ্রয়দায়ী গন্ধটা নাকে ঠেকতেই পা শিরশির করে উঠলো মেয়েটার। এক একটা শার্ট স্পর্শ করতে করতে হাত থেমে গেল। কল্পনা করতে লাগলো এগুলো পরে কেমন দেখা যায় শ্রাবণকে। একটা নীল শার্ট টেনে নামালো ধারা, হাতে আঙ্গুল বুলিয়ে দিল কলারের উপর। চোখ বুজে সেই কাপড়টার ঘ্রাণ টেনে নিল। নেশালো ঘ্রাণটা তীব্রভাবে পেতেই শুকনো ঢুক গিলে বুকের কাছে চেপে ধরলো। মনে হলো শ্রাবণ যেন তার খুব কাছে এসে দাঁড়িয়েছে। গলার কাছ থেকে সেই পরিচিত উষ্ণতা ছড়িয়ে পড়েছে। মুহূর্তে চোখে পানি জমে উঠলো, ঠোঁট কাঁপতে লাগলো। না জানি কোথায় গেল লোকটা। হসপিটালে এতক্ষণ কি করছেন উনি? এখনো ফিরছে না কেন? তারা ঘড়িতে তাকিয়ে দেখলো রাত 8টার কাছাকাছি কাটা চলে গেছে। এখনো আসছে না কেন তবে? হাজারো উৎকণ্ঠার মাঝে তার হাতে থাকা শার্টটা আলমারিতে রাখতে ভুলে গেল। সেটা হাতে নিয়েই বুকের কাছে চেপে ধরেই বারান্দায় চলে এলো। শ্রাবণের ঘরের বারান্দাটা আগে খুব অগোছালো ছিল, তবে আজ বিকেলে ধারা দায়িত্ব সহকারে শ্রাবণের বারান্দাটা পরিষ্কার করেছে আর মুছেছে। পাশের ঘরটা থেকে কিছু ফুলের গাছ এখানে এনে রেখেছে। গ্রিলের উপর কয়েকটা টবও ঝুলিয়েছে। ফাঁকা জায়গাটাতে লতাপাতাও এনে রেখেছে। ছোটখাটো একটা টেবিল আর দুটো চেয়ার এনে রাখা হয়েছে। যদিও এই কাজটা সালমা বেগমের জোরাজুরিতে করেছে সে, কিন্তু মোটামুটি নতুন এক রঙিন রূপে বিভিন্ন বারান্দাকে সাজিয়ে তুলেছে ধারা। এখন আর শ্রাবণ শেখের বারান্দা কুৎসিত দেখায় না। রেলিং এর এক হাত রাখলো ধারা, আর এক হাত এখনো শ্রাবণের শার্টটাই ধরা। একটু গলা উঁচিয়ে উকি ঝুঁকি মারলো বেচারি। দেখার চেষ্টা করলো বড় গেটটা। শ্রাবণের গাড়ি আসছে কিনা সেটা দেখার একটু প্রয়াস, কিন্তু অন্ধকার ল্যাম্পপোস্টের আলোয় খুব একটা দেখতে পেল না সে। নির্ভর হয়ে মাথা টেকিয়ে রইল গ্রিলে। দীর্ঘশ্বাস ফেললো খুব গোপনে। মনে মনে হাজারো প্রার্থনা করলো তাড়াতাড়ি ফিরে আসুক লোকটা। অনেকটা সময় পেরিয়ে গেল। হুট করে ধারার কণিকার কথা মনে পড়লো। না জানি কেমন আছে মেয়েটা। ওই দিন তো গ্রাম থেকে এসে আর যোগাযোগ করা হয়নি ওদের সাথে। ভালো আছে তো? চিন্তায় মগ্ন হয়ে ধারা সিদ্ধান্ত নিল শ্রাবণ এলে তাকে বলবে একবার সমুদ্রকে কল করে কণিকার কথা জিজ্ঞেস করার। একটু পরে নিজের কোমরের কাছে একজোড়া অশ্ব হাতের অস্বস্তি টের পেল ধারা। খানিক চমকে গেলেও স্থির রইল। হাতের এই ছোঁয়াটা বড্ড চেনা চেনা লাগছে যে। সন্ধ্যায় এই হাতের বন্ধনই তো আবদ্ধ ছিল। উষ্ণ ছোঁয়াটাও পেয়েছিল, তাই অনর রইল মেয়েটা। বুঝে ফেললো শ্রাবণ এসেছে। এর মধ্যেই কোমরে রাখা শ্রাবণের হাতটা এগিয়ে গিয়ে ধারার পেট চেপে ধরলো। মুখ নামিয়ে এনে থুতনি ঠেকালো ধারার ঘাড়ে। আবারও কেঁপে উঠলো মেয়েটা। সহসা রেলিং এ রাখা নির্ভর মাথাটার সাথে সাথে পুরো শরীর সজাগ হলো। দুই হাত শ্রাবণের হাতের কাছে এলো। শ্রাবণ এক হাত উঠিয়ে ধারার চুল সরিয়ে দিল। কানের লতিতে খুব গভীর করে একটা চুমু খেলো। এবারেও আবেশে চোখ খিচে বন্ধ করলো ধারা। পায়ের পাতা শিরশির করতে থাকলো। নরম পেটে থাকা শ্রাবণের হাতটা সজোরে খামচে ধরলো ধারা। পায়ের পাতা শিরশির করতে থাকলো। নরম পেটে থাকা শ্রাবণের হাতটা সজোরে খামচে ধরলো ধারা। তবে অবশ্য শ্রাবণের কি হলো কে জানে। থামলো না সে, কোনো প্রতিক্রিয়াতেই আটকালো না। কানের থেকে ঠোঁট সরিয়ে ধারার ফর্সা ঘাড়ের উপর ঠোঁট চেপে ধরে রাখলো। একটু একটু করে ছোট চমতে ভরিয়ে দিতে থাকলো ঘাড়, গলা, কানের আশপাশ সব জায়গাতে। ধারার নিঃশ্বাস আটকে অনুভব করছিল প্রতিটি ছোঁয়া। কোমরে জড়িয়ে ধারা হাতের অবিরত ছোঁয়া, ঘাড়ের পাশে ঠোঁট চাপা উষ্ণতা, সব যেন অবিশ্বাস্য রকম সত্যি। বুকের ভেতরটা ধকধক করছে। হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরেছে শ্রাবণের আঙ্গুলগুলো। শরীর কাঁপছে, তবুও এক অদ্ভুত প্রশান্তি ভর করেছে তাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঠাস করে ভেঙে যাওয়ার শব্দে চমকে উঠল ধারা। তার হাতের ছোঁয়া একটা ফুলের টপ মেঝেতে পড়ে ভেঙে গেল। শব্দটা বিদ্যুৎ বেগে টেনে তুললো তাকে স্বপ্ন থেকে। ধপ করে চোখ মেলে চারপাশে অবুজের মতো তাকালো ধারা। কোথায় শ্রাবণ? কোথায় কি? আশেপাশে তো কেউ নেই। নিজের ঘাড়ে ও গলায় হাত রাখলো ধারা। বুঝতে এক মুহূর্ত সময় লাগলো না যে পুরো সময়টা সে স্বপ্ন দেখছিল। সাথে সাথে চমকে উঠলো ধারা। একই রকমের ভাবনা, কেমন স্বপ্ন। ঘাড়ের কাছে কোনো উৎস ঠোঁট নেই, কোমরে কোনো হাত নেই, কানের পাশে কোনো ফিসফিসানি নেই, শুধু নিজের বুকে দ্রুত ধ্বনি আর নিঃশ্বাসের ভারী শব্দ। মাটিতে ভাঙা টপ পড়ে আছে। সেই ভাঙনের মতো যেন খানিকটা ভেঙে পড়লো ধারা নিজেও। বুকটা ভরে উঠলো অদ্ভুত অপরাধ বোধে। আবার লজ্জায় ডুবে গেল সে। অনুভূতিগুলো এত বাস্তব মনে হচ্ছিল যে সে বিশ্বাসই করতে পারেনি সবাই কেবল তার মনের খেলায় তার অবচেতন ইচ্ছা আকাঙ্ক্ষাই তৈরি এক স্বপ্ন ছিল। ওই সময়ে একটু মাথা আসেনি যে শ্রাবণ মুঠেই হুট করে অনুমতি ব্যতীত এভাবে ছুবে না। তারা আস্তে আস্তে মাটিতে বসে ভাঙা টপটা হাতে তুলে নিল। চোখ দুটো আর্দ্র হয়ে উঠলো, ঠোঁট কাঁপতে কাঁপতে ভিজিয়ে দিল। মনের ভেতর থেকে এক সত্তা ফিসফিস করে জানিয়ে দিল, তুমি মারাত্মকভাবে ফেসে গেছো মেয়ে। এতটাই দুর্বল হয়েছো যে স্বেচ্ছায় তাকে পেতে চাইছো। এখন কি হবে? শুধুই সর্বনাশ। ঠিক সেই মুহূর্তেই খট করে দরজা খোলার শব্দে কেঁপে উঠলো ধারা। ভাঙা টপটা আঁকড়ে ধরে থমকে গেল সে।
বুকের ভেতর ধকধকানি যেন আরো বেড়ে গেল। আতঙ্কে লজ্জায় অপরাধবোধে মিলেমিশে শরীর অবশ এলো। ধীরে ধীরে মুখ ঘুরিয়ে দরজার দিকে তাকাতেই চোখ বিস্ফোরিত হলো। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এতক্ষণ ধারা চাইছিল লোকটা তাড়াতাড়ি ফিরে আসুক, আর এই মুহূর্তে ধারা মনে মনে চাইল লোকটা আরেকটু দেরি করলে ক্ষতি হতো না, বরং ওই সময়ের মধ্যেই ভাঙা টপটা সরিয়ে ফেলতে পারতো ধারা। উনি যদি ভাঙা টপটা দেখে কোনো প্রশ্ন করে, যদি বকাবকি করে ভেঙে ফেলার জন্য, এই ভয়ে শুকনো ঢুক গিল মেয়েটা। শ্রাবণ দাঁড়িয়ে আছে দরজার মুখে। সদ্য বাইরে থেকে আসা ছেলেটার কাঁধে আলগুছে ঝুলছে শার্টের বোতাম খোলা গলা, চোখে হালকা ক্লান্তি, তবুও দৃষ্টিতে সেই চিরচেনা দৃঢ়তা। ঠান্ডা স্থির চোখে তাকিয়ে আছে সে ধারার দিকে। ধারা যেন মুহূর্তেই বুঝে গেল এইমাত্র যা কল্পনা করেছিল তা সত্যি সত্যি যদি হতো। শ্রাবণ নির্দ্বিধায় মেনে নিত সে, কিন্তু এখন বুকের ভেতর কেমন এক বিশাল অপরাধবোধ ঘিরে ধরলো। হাতের মুঠোয় ভাঙা টপের মাটিটুকু যেন তার সব গোপন চিন্তা ফাঁস করে দিচ্ছে। শ্রাবণ ভ্রু কুচকে ধীর পায়ে ভেতরে এলো। চোখ একবার টবের দিকে, তারপর সরাসরি ধারার কাপা চেহারার দিকে স্থির হলো। চিন্তিত হয়ে মৃদুস্বরে বলল, কি হয়েছে ধারা, কি করছো? ধারার বুক ধরপর করতে লাগলো আরো জোরে জোরে। ঠোঁট শুকিয়ে এলো। কাপা হাতে টপটা নামিয়ে ফিসফিস করে বলল, আমি ভুল করে টপটা ভেঙে ফেলেছি। এ পর্যায়ে শ্রাবণের চোখ মেঝেতে গেল। এতক্ষণ সে শুধু আতঙ্কিত মুখটাই দেখছিল, কিন্তু মেঝেতে ভাঙা মাটির টবের টুকরো দেখে চমকালো শ্রাবণ। তৎক্ষণাৎ হাঁটু মুড়ে বসে ধারার পা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে বেসামাল অস্থির হয়ে বলল, এ কি, তোমার কোথাও লেগেছে নাকি ধারা? ব্যথা পেয়েছো? দেখি হাতটা, পায়েও টবের টুকরো লেগেছে নাকি? ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টটির লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই দেখে নিন। তো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।